ये प्रधानमंत्री मोदी जी के पीछे है और मोदी जी ने जो नारा दिया था, एक है तो सेफ है। मैं विशेष रूप से हमारी लाडली बहनों का, लाडले भाइयों का, लाडले किसानों का, सभी का बहुत आभार व्यक्त करना चाहता हूं। लाडली बहनों ने तो बहुत आशीर्वाद हमको दिया है, जिसके कारण हम लोग निश्चित रूप से एक अच्छा विजय यहां पर संपन्न कर पाए। पहले उन्होंने जो प्यार, विश्वास और एक मेरे ऊपर, क्योंकि कहीं ना कहीं आज मैं उनके लिए एक बहू के रूप में नहीं, बेटी के रूप में मैं यहाँ पे काम मैंने किया है और उन्होंने बहुत प्यार दिखाया है। आज आपके माध्यम से बस मैं इतना कहना चाहूँगी कि गांडी की जनता हो, गिरिडीह की जनता हो, झारखंड की जनता हो, सबको मेरी तरफ से तहे दिल से मैं सबको बहुत बहुत शुक्रिया अदा करना चाहती हूँ और आभार करना चाहती हूँ और सबका प्यार और आशीर्वाद मिलते रहे, बस मैं यही कहना चाहूँगी। তোমাকে ভারতবর্ষ থেকে একদম গুটিয়ে দেব। লক্ষ্মীর ভান্ডারের কথা মুখে আনবে না। বেটি বাঁচাও বেটি পড়াও, একটা মেয়েকে কিছু দাওনি, শুধু মোদির মুখের প্রচার করে গেছো, আর কিছু করনি। রোজ মোদির ছবি, মানুষের জন্য কিছু নয়। আর বাংলায় দেখুন, শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, মা বোনেরা আম্মারা যাদের 60 বছর বয়স হয়ে যাবে তারাও কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবেন। লক্ষ্মীর ভান্ডার 2 সারা জীবন যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন। এটা আপনাদের স্বাধীনতা, এটা আপনাদের অধিকার। কন্যাশ্রীর মেয়েরা, সব গভর্নমেন্ট স্কুলের মেয়েরা আজকে কন্যাশ্রী, কলেজের মেয়েরা কন্যাশ্রী, ইউনিভার্সিটির মেয়েরা কন্যাশ্রী, শিক্ষার সাথী, সবুজ শ্রী, ক্লাস 9-এ উঠলেই সবার সাইকেল বিনা পয়সায়, 12 ক্লাসে উঠলেই বিনা পয়সায় স্মার্টফোন। কেউ দেবে? কেউ দেয় না। আমরা দিই, কারণ আমরা মনে করি মানুষ ছাড়া তৃণমূল নয়, মানুষ আছে বলেই তৃণমূল আছে। সদ্য সদ্য দুটি রাজ্যের বিধানসভার নির্বাচন হলো, সঙ্গে আরও কয়েকটি রাজ্যের উপনির্বাচন। সংসদীয় রাজনীতির সূত্রে সর্বত্রই শাসক দলের সাফল্য। এই সাফল্যের মূল হোতা কিন্তু মহিলা ভোটাররাই, 18 থেকে 80। এই মহিলা ভোটারদের সংঘবদ্ধ ভোটেই শাসক পক্ষের জয় জয়কার। পৃথিবীর ইতিহাস বলছে, পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় নারীকে তার ভোটাধিকার লড়াই করে ছিনিয়ে নিতে হয়েছে। মূল আলোচনায় যাওয়ার আগে দেখে নিন একটি প্রতিবেদন। 1881 সালে যে নারীরা সম্পত্তির অধিকারী তারা ভোটাধিকার পায় প্রথম আইল অফ ম্যান দ্বীপে, এরপর 1893-তে নিউজিল্যান্ড উপনিবেশে, 1894-এ দক্ষিণ অস্ট্রেলিয়ায়, 1896-তে জার্মান নারী ভোটাধিকার কর্মীরা অ্যানিটা অ্যাডিগো-স্প্রুভ, মারি স্ট্রিট, লিলি ব্রাউন, মিন্না কাউর প্রমুখ আন্দোলনকে তীব্র করেন। এরপর ফিনল্যান্ডের মতো বহু ছোট ছোট দেশের পর তথাকথিত গণতন্ত্রের পীঠস্থান আমেরিকায় নারীরা ভোটাধিকার পান 1920 সালে। আর আমাদের প্রাক্তন প্রভু ব্রিটেনে তীব্র আন্দোলনের মধ্য দিয়ে জীবন দিয়ে মেয়েরা পূর্ণ ভোটাধিকার লাভ করেন 1928 সালে। অর্থাৎ যে শিকাগো শহরের এলিট সমাজে সিস্টার অ্যান্ড ব্রাদার বলে সম্ভাষণ করেছেন স্বামীজি 1901 সালে, সেখানে মেয়েদের ভোটাধিকার এসেছে 19 বছর পর। যে দেশে রানী ভিক্টোরিয়ার প্রভাব, সেই দেশে মেয়েরা ভোটাধিকার পেয়েছে 1928 সালে। ভারতে কবে? 1921-এ মাদ্রাজ ছিল ব্রিটিশ ভারতের প্রথম আইনসভা, সেখানেই মহিলাদের ভোটাধিকার প্রস্তাব পাশ হয়। কিন্তু প্রথমে নারীরাও দুটি দলে বিভক্ত হয়ে পড়েন। এক পক্ষ চাইলেন সর্বজনীন ভোটাধিকার, অন্য পক্ষ শিক্ষাগত ও অর্থনৈতিক মানদণ্ডের বিচারে।
পরবর্তী সময় অনেক কাঠখড় পুড়িয়ে মেয়েদের ভোটাধিকার স্বীকৃত হয় 1935 সালে। তবে সে আইনে 21 বছর ঊর্ধ্বে স্বাক্ষর করতে পারেন সম্পত্তির অধিকারিণী এমন নারী, যেসব স্ত্রী ও বিধবাদের স্বামী আয়করের নথিভুক্ত তারাই স্বীকৃতি পান। এরপর 1951 সালে 21 বছর বয়সী নারী পুরুষ সর্বজনীন ভোটাধিকার পেলেন। পরবর্তী সময়ে বয়স কমিয়ে করা হয় 18। যে সংবিধানের সূত্র ধরে নারীর ভোটাধিকার সর্বজনীনভাবে স্বীকৃত হলো, সেই সংবিধান রচনা ভারতীয় গণপরিষদের। 299 জনের মধ্যে 15 জন মহিলা সদস্য ছিলেন। তারা হলেন আম্মুস্বামী নায়ন, বেগম কুৎসিয়া, দক্ষিয়ানী ভেলায়ুধন, অ্যানি মাস্কারেন, দুর্গাবাই দেশমুখ, হংস জিবরাজ মেহতা, কমলা চৌধুরী, লীলা রায়, মালতী চৌধুরী, রেণুকা বাই, রাজকুমারী অমৃতা কৌর, পূর্ণিমা ব্যানার্জি, সরোজিনী নাইডু, সুচেতা কৃপালনী, বিজয়লক্ষ্মী পণ্ডিত। এদের মধ্যে 4 জনই ছিলেন বাঙালি: লীলা রায়, পূর্ণিমা ব্যানার্জি, সরোজিনী নাইডু ও অবশ্যই মার্ক্সবাদী নেত্রী মালতী চৌধুরী। অন্য কোনো পর্বে এই প্রসঙ্গে না হয় বিস্তারিত আলোচনা করব। এখন ফিরে আসি আজকের প্রসঙ্গে। সদ্য সমাপ্ত নির্বাচনে মোট ভোটারের মধ্যে মহিলা ভোটার প্রায় অর্ধেক। অনেক কেন্দ্রে তো মহিলা ভোটারের সংখ্যা পুরুষদের তুলনায় বেশি। এই মহিলাদের ভোটেই কিন্তু এবার জয় পরাজয় নির্ধারণ হয়েছে। মহারাষ্ট্রে এবার মোট ভোটার ছিলেন 9,70,00,000। এদের মধ্যে মহিলা ভোটার 4,46,00,000, ভোট দিয়েছেন 2,63,00,000, শতকরা হিসেবে প্রায় 59%। যে নারীর উন্নয়নের জন্য বিজেপি সিন্ধে অজিত পাওয়ার গোষ্ঠী লাডলি বহিন প্রকল্পের নগদ টাকা দিচ্ছেন, বাস্তবে তারা রাজনীতির সঙ্গে কতটা প্রত্যক্ষ যোগ দেবেন সে ব্যাপারে দেখতে গেলে বলতে হয় যে তারা কজন প্রার্থী দিয়েছেন মহিলা। মোট প্রার্থী ছিল 4,136 জন। তাদের মধ্যে মহিলা মাত্র 363 জন, অর্থাৎ 9% একটু বেশি। বিজেপির 149 জন প্রার্থীর মধ্যে মহিলা প্রার্থী মাত্র 17 জন। শিবসেনা সিন্ধে গোষ্ঠীর 95 জনের মধ্যে মহিলা প্রার্থী মনোনয়ন দিয়েছে মাত্র 10 জন। অজিত পাওয়ার গোষ্ঠী 59 জনের মধ্যে প্রার্থী দিয়েছেন 5 জন। অন্যদিকে কংগ্রেস 100 জনের প্রার্থী তালিকায় মেয়েদের রেখেছেন মাত্র 7 জন। শিবসেনা উদ্ভব গোষ্ঠী 81 জনের মধ্যে 7 জন। শরদ পাওয়ার গোষ্ঠী 86 জনের মধ্যে মাত্র 11 জন। এরা নাকি নারী পুরুষের সমানাধিকারী বিশ্বাসী। এবার ঝাড়খণ্ডে চোখ ফেরানো যাক। ঝাড়খণ্ডে মোট ভোটার 2,59,00,000, মহিলা ভোটার 1,28,00,000, মোট প্রার্থী 1,211 জন। 81টি আসনে বিজেপির প্রার্থী 68 জন। শরিকদের 13টি আসন তারা ছেড়েছে। পিছিয়ে থাকা অবহেলিত জনজাতির রাজ্য 2019-এ 81টি আসনে 128 জন মহিলা প্রার্থী নাম দিয়েছিলেন। মোট প্রার্থীর প্রায় 11% সাফল্যের হার দেখেন, অর্থাৎ 10 জন। মোট মহিলা প্রার্থীর 10% জয়ী হন। এবার এনডিএ 81টি আসনে মহিলা প্রার্থী দেয় মাত্র 14 জনকে, ইন্ডিয়া জোট দেয় 12 জনকে। হিসেব বলছে 2000 সাল থেকে 2019 পর্যন্ত 4 জন মহিলা বিধায়ক বেড়ে হয়েছে 10 জন। মনে রাখা দরকার 2014 সালে মহাবিক্রমী এই হেমন্ত সোরেনকেই হারিয়েছিলেন বিজেপির মহিলা প্রার্থী লুই মারান্ডি। তবে এনডিএ বা ইন্ডিয়া জোটে যারা মহিলা প্রার্থী হয়েছেন তাদের বেশিরভাগই কিন্তু সেই রাজনৈতিক পরিবারেরই। অর্জুন মুন্ডার স্ত্রী মীরা মুন্ডা, হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন, সীতা সোরেন, তারা দেবী, রাগিনী সিং, গীতা কোড়া, পুষ্প দেবী, পূর্ণিমা দাস, পুষ্প ভুইয়া, সবিতা মাহাতো, লুই মারান্ডি, এরা সবই কিন্তু এনডিএ গোষ্ঠীর এবং সবই রাজনৈতিক পরিবারের, কোনো সাধারণ পরিবারের মহিলা প্রার্থী নন। ফলাফল ঘোষণার পর দেখা যাচ্ছে ঝাড়খণ্ডে 81টি আসনের মধ্যে 68টি আসনেই পুরুষদের চেয়ে মহিলারা বেশি ভোট দিয়েছেন। অবশ্যই সিংহভাগ ভোট গেছে হেমন্ত সোরেনের দিকে, কারণ মাইয়া সম্মান যোজনা। প্রত্যেক মহিলা পাচ্ছেন মাস পিছু 1,000 টাকা।
ভোটের আগেই সেই পরিমাণ বাড়িয়ে দিয়েছেন হেমন্ত সোরেন 2500 টাকা। এক ধাপে প্রায় 1500 বাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ বছরে মেয়েরা ঘরে বসেই হাতে পাবেন 30,000 টাকা। কিন্তু বাস্তবে মহিলাদের অবস্থাটা কি? একটা প্রতিবেদন। জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষার পঞ্চম দফার পরিসংখ্যানে জানায়, লিঙ্গ অনুপাত অর্থাৎ প্রতি হাজারে মহিলা 15-16 তুলনায় 991 থেকে বেড়ে হয়েছে 1020। বলা হয়েছে এই বৃদ্ধির কারণ মাতৃকালীন স্বাস্থ্যসূচকে। আবার কিছু বিশেষজ্ঞরা বলেছেন করোনাকালে তথ্য সংগ্রহের ত্রুটির কারণে এই বৃদ্ধি। বিজ্ঞানসম্মত আরও একটি কারণ মহিলা অনুপাত বৃদ্ধির, তা হল পুরুষদের তুলনায় আয়ু বৃদ্ধি। সেক্ষেত্রে আবার দেখতে হবে বৃদ্ধা নারীরা কতটা আর্থিকভাবে নিরাপদ। নারীর গড়পড়তা আয়ু বেশি হওয়ায় বিধবার সংখ্যাও বাড়ছে, সঙ্গে বাড়ছে অবিবাহিত ও নিঃসন্তান বৃদ্ধা। সমীক্ষা বলছে 60 ঊর্ধ্ব নাগরিক 2026-এ বৃদ্ধি পেয়ে হবে 17.3 কোটি। সরকারি প্রকল্প আছে, কিন্তু অনেকটাই খাতা কলমে। সবচেয়ে বড় কথা, নারী পুরুষ অসাম্য কিন্তু কমেনি। এই অবস্থা রামায়ণ মহাভারতের যুগ থেকেই। পুরুষোত্তম রাম সীতা উদ্ধারের পর কি বলেছিলেন, লিখেছেন কৃত্তিবাস ওঝা। আমার না ছিল কেহ সীতা তব পাশ, ব্যবহার তোমার না জানি 10 মাস। সূর্যবংশের জন্য দশরথের নন্দন, তোমা হেন নারীতে নাহিক প্রয়োজন। তোমারে লইতে পুনঃ শঙ্কা হয় মনে, যথাতথা যাও তুমি থাকো অন্য স্থানে। মহাভারতেও দেখি পিতামহ ভীষ্ম বলেছেন, পূর্বজন্মে পাপের ফলে মানুষ নারী হয়ে জন্মায়। ফলে সমাজের সর্বস্তরে সব ধর্মে নারী দ্বিতীয় শ্রেণীর নাগরিক। ভোটের স্বার্থে নারী ব্যবহৃত হয়। একদিকে বাল্যবিবাহ, আর্থিক ক্ষেত্রে শিক্ষাগত সুযোগের সীমাবদ্ধতায় নারীদের সিংহভাগ আজও বঞ্চিত। সমাজের প্রান্তিক মানুষের কথা সরিয়ে রেখে যদি মধ্যবিত্তের দিকেও নজর দেওয়া যায়, দেখা যাবে আহার, বাসস্থান, পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য সব মিলিয়ে আন্তর্জাতিক মান ধরলে মাথাপিছু দৈনিক দরকার $10 থেকে $20। আমাদের দেশে 200 থেকে 450 টাকা। 4 জন সদস্যের একটি পরিবার ধরলে খরচ বছরে 52,000 থেকে 1,32,000। এই 1,32,000 অবশ্য পড়ে যাচ্ছেন উচ্চবিত্তের দলে। অথচ গত করোনা প্রবাহে 60 লক্ষ উচ্চ মধ্যবিত্ত নিম্নবিত্তে পরিণত হয়ে গেছেন। ব্যাংকে সুদের হার কমে যাওয়াতে সরকারি অনুদান আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অনুদানের পরিমাণ সামান্য হলেও অনুদানের সঙ্গে শাসক দলের বাড়তি পাওনা হয়ে যাচ্ছে আনুগত্য, যার প্রতিফলন ঘটছে ভোটের বাক্সে। সুতরাং বিরোধীরা যতই আরও বেশি অনুদানের কথা বললেও ভোটাররা বিশ্বাস করছেন না। তারা দেখছেন ভবিষ্যতে কি পাবো সেটা তো বিশ্বাসযোগ্য নয়, বরং এখন কি পাচ্ছি, এখন কারা দিচ্ছেন। এখনও নিম্ন মধ্যবিত্ত পরিবারে স্বামীর রোজগারে হাত খরচার টাকা পাওয়া দুষ্কর। সেক্ষেত্রে এই অনুদান তাদের কাছে আত্মমর্যাদার প্রতীক হয়ে উঠেছে। অথচ এই আর্থিক কারণে শুধু অনিচ্ছায় নারী পাচার হচ্ছে তা নয়, অনেকে স্বেচ্ছায় ঘর ছাড়ছেন একটু স্বাবলম্বী হওয়ার আশায়। নারী উন্নয়নে দেশের শাসক গোষ্ঠী কতটা ইচ্ছুক সে তো প্রমাণ মেলে মহিলা বিলেই। 2010 সালে এই বিল রাজ্যসভায় পাশ হলেও গত 14 বছরে বিল আটকে ছিল। কংগ্রেস, বিজেপি কেউই পুরুষতন্ত্রে খোঁচা দিতে সাহস করেনি। এই অবস্থায় একদিকে 4 লাখ বেশি ভোটে প্রিয়াঙ্কা বাড্রার জেতা সবচেয়ে শিক্ষিত রাজ্য কেরলে। ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন, অর্জুন মুন্ডার স্ত্রীরা জিতেছেন। বিজেপিতে জিতেছেন বহু মহিলা নেত্রী। কমিউনিস্ট বা সমাজবাদে বিশ্বাসী দলেও নারীরা কিন্তু পেছনের সারিতে। রাষ্ট্রশক্তি মেয়েদের অদৃশ্য শিকলে বেঁধে কুমিরের অশ্রু বিসর্জন করছে। গণতন্ত্রের প্রাথমিক স্তরে মহিলা সংরক্ষিত আসনে নির্বাচিত মহিলা প্রতিনিধিরা আসলে বাবা, স্বামী বা ভাইয়ের অঙ্গুলি হেলনেই চলেন। মহিলা সংরক্ষণ বিল 2023-এ 454 জন সাংসদের সমর্থনে পাশ হয়েছে। শেষবার জনগণনা হয়েছিল 2011 সালে। 10 বছর পেরিয়ে গেছে। পরবর্তীতে জনগণনা কি 2031 সালে? তার আগে রিপোর্ট তৈরি, ফলে পরবর্তী জনগণনা পিছিয়ে 2037ও হয়ে যেতে পারে। কিন্তু কেন্দ্রের শাসক দলের বক্তব্য 2027 সালেই হবে জনশুমারি।
অর্থাৎ মহিলা সংরক্ষণ আইন বাস্তবায়িত হতে হতে 2029। আপাতত নারী প্রগতির বুলি আওড়ে আর অনুদান পর্ব দিয়েই কাজ চলবে। আর ভোটে তো সেই রেজাল্টই মিলছে। রবীন্দ্রনাথের সেই গানটা মনে পড়ে যাচ্ছে, এমনি করে যায় যদি দিন যাক না। এই পর্বটি কেমন লাগলো মন্তব্য করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দিগদর্শন, দশের পাশে, দেশের সাথে। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, দশের পাশে, দেশের সাথে।